আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞান ক্লাসটি নিয়ে আসলাম। এটি মূলত আমাদের পেইড ব্যাচের একটি ক্লাস। তারপরে যেহেতু সবাই আর কি একটা ডেমো ক্লাসের আশা করে যে কিভাবে ক্লাস নেওয়া হয় এবং কিভাবে পড়ানো হবে আমাদের কোর্সে, কী জন্য আমাদের কোর্সে ভর্তি হওয়া উচিত, সেই হিসাবেই এই ক্লাসটি আসলে এখানে ছাড়া। আজকে চেষ্টা করব যত কম করে আর কি পারা যায় তার মধ্যেই শেষ করার। আর যদি আসলে হয় কি, কম করে ক্লাস নিতে গেলে সত্যি বলতে কি আর মন মতো কথা বলা যায় না, যে আমার যে অনেক কিছু জানানোর ইচ্ছা আছে কিংবা অনেক কিছু বলার ইচ্ছা আছে, এটা আসলে হয় না। দেখা যায় 10 মিনিটের ক্লাসে একটা তথ্য দিতে দিতে শেষ হয়ে যায়। তো আশা করি ক্লাসটি ভালো লাগবে, করো। আচ্ছা, প্রথমে আমাদের যে অধ্যায়টি আছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, তা হচ্ছে তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার মূল অংশ কি? তাপ গতিবিদ্যা, গতি নামটা এখানে আসলে অন্যরকমভাবে জড়াই গেছে। আসলে মূলত কাজ হচ্ছে তাপ এবং তাপের চলাফেরা, আনাগোনা নিয়ে। এখানে গতি বলতে অন্য কিছু না, তাপমাত্রা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সেই হিসাবে, সেই সম্পর্কে যে জ্ঞান। আচ্ছা, তাপ হচ্ছে এক প্রকার শক্তি, এ সম্পর্কে কোনো প্রকার ডাউট কারো নেই। তারপরে কি? তাপমাত্রা পরিমাপের যন্ত্র, সেটি হচ্ছে থার্মোমিটার। তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি? থার্মোমিটার। আচ্ছা, এখানে আমরা চেষ্টা করব যে একবারে বইয়ের যে পড়াগুলি আছে সেগুলি প্রথমে একটু রিভিশন দিয়ে নেওয়ার। তারপরে আমরা ইনশাল্লাহ এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব, বিভিন্ন বই থেকে সলভ করব। আশা করি ইনশাল্লাহ এই একটা ক্লাস করলে তোমার অন্য কোথা থেকে কিছু পড়তে হবে না মেরিনের জন্য। তো এখানে আছে নিম্ন স্থির বিন্দু। নিম্ন স্থির বিন্দু বলতে বোঝানো হচ্ছে, নিম্ন স্থির বিন্দু মানে হচ্ছে যে বিন্দুতে, যে তাপমাত্রায়, অর্থাৎ যে স্থানে কোনো একটি বস্তু কঠিন থেকে তরলে রূপান্তরিত হয়। অর্থাৎ কি, আমরা যদি পানির হিসেবে ধরি, পানি যে তাপমাত্রায় বরফ থেকে পানিতে রূপান্তরিত হবে সেটি হচ্ছে নিম্ন স্থির বিন্দু। ঠিক সেমভাবে ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে যে তাপমাত্রায় পানি থেকে বাষ্পে রূপান্তর হওয়া শুরু করবে, তা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। আচ্ছা, তো তাপমাত্রার এসআই একক কি? কেলভিন, তাই না? আচ্ছা, পানির ত্রয়োদশ বিন্দুর তাপমাত্রার 1/276.16 কে 1 কেলভিন বলে। কেলভিন কাকে বলে এটা আমরা একটু জেনে রাখলাম, এটা আসলে সাধারণত আসে। তো এই কেলভিন নিয়ে যে সূত্রটি আসলে আছে, যেখান থেকে আসলে আমরা তাপমাত্রা নির্ণয় করি, কিংবা বিভিন্ন জায়গায় তাপমাত্রার যে ম্যাথগুলো থাকে, এগুলো এই অংশের মাধ্যমে। তো এইখানে থিটা দ্বারা বোঝানো হয়েছে ওই বস্তুর তাপমাত্রা। তো থিটা আইস দ্বারা বোঝানো হয়েছে যে কোনো বস্তুর নিম্ন স্থির বিন্দু যেটা, সেটা। আর থিটা স্টিম দ্বারা বোঝানো হয়েছে ঊর্ধ্ব স্থির বিন্দু। ঠিক সেমভাবে এক্স হচ্ছে একটি ওই বস্তুটিরই ধর্ম। অর্থাৎ কি বলা যায়, যে এখানে যদি ধরো যে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি আছে, তাই না? তাহলে এখানে কি বোঝাবে, যে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানির তাপমাত্রা কত, এটা এখানে বোঝাচ্ছে। আর এইখানে বোঝাবে যে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি থাকে তাহলে সে কতটুকু তাপ তোমাকে দিবে, তুমি ধরলে তুমি কতটুকু তাপ অনুভব করবা। ঠিক সেমভাবে যখন এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় থাকবে, অর্থাৎ আইস অবস্থায় থাকবে, তখন তুমি এটা থেকে কি অনুভব পাবা, মানে কি ওই একই টেম্পারেচারে বস্তুটির ধর্ম কীরকম হবে সেই সম্পর্কে এখানে দেওয়া আছে। তো এটা নিয়ে যদি আমরা একটু ম্যাথ টাইপের করে দেখতে চাই, তাহলে কিন্তু সমস্যাটার সমাধান হয়ে যায়। আমরা দেখি বুঝতে পারবো যে কিভাবে কি হয়েছে। একটি নির্দিষ্ট রোধের থার্মোমিটারের রোধ বরফ বিন্দু এবং স্টিম বিন্দু, অর্থাৎ কি, এটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু, এটা সেটা কি বলে ঊর্ধ্ব স্থির বিন্দু। হ্যাঁ,
যথাক্রমে 4.5 এবং 9.5। কোনো তরল স্থাপন করলে এর রোধ হয়ে থাকে 6.1। তরলের তাপমাত্রা কত? আচ্ছা, তো এই ম্যাথটা করার জন্য আমরা যে সূত্রটা পড়েছি অলরেডি, সেই সূত্রটা এখানে ব্যবহার করব, বাট একটু মডিফাইড আকারে। তো এই মডিফাইডটা আমরা এখানেই করে নিই, ঠিক আছে? এখানে যদি করে নিই, যদি সময় বেশি লাগবে। তো এইখানে দেখো কি, আমরা পানি হিসাবে কিন্তু জিনিসটাকে ধরেছি। পানি হিসেবে ধরলে থিটা মাইনাস 0/100 মাইনাস 0 ইকুয়াল টু কী আসে? এক্স থিটা মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস। তো এখানে 100টা যদি থিটাটা যদি আমরা এখানে রেখে এই 100টা যদি এই পাশে দিয়ে দিই, এক্স আইস এক্স স্টিম। আমার লেখা যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমার কথা দিয়ে বুঝে নিবা। আসলে আমি এত সুন্দর লেখা না। আমার পেইড ব্যাচে যখন ক্লাস নেই তখন মাঝে মাঝে এর চেয়ে অনেক খারাপ হয়ে যায়। পেইড ব্যাচে না, আমার সাধারণ জ্ঞান ক্লাসেই আসলে এত খারাপ হয়ে যায়। তো চলো, সেজন্য আমি চেষ্টা করি যে সবাইকে বলে রাখি যে আমি আসলে তোমাদের ক্লাসগুলো একটু অন্যভাবে নেওয়ার চেষ্টা করবো, কিন্তু আসলে হচ্ছে না আমি একাডেমিতে থাকার কারণে। ইনশাআল্লাহ 8 তারিখের পর থেকে হবে, আশা করা যাচ্ছে, যদি পাসিং আউট হয়। তো চলো, এখানে আমরা থিটা কি, আমরা তাপমাত্রা নির্ণয় করতে বলছি। আমরা কি জানি যে থিটা ইজ ইকুয়াল টু, আমরা মাত্র দেখলাম যে এক্স মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু 100, তাই তো? তো এইখানে কি আছে? এখানে আছে 6.1, অর্থাৎ এই তাপমাত্রায় রোধ কত? অর্থাৎ যে কোনো একটা ধর্মই কিন্তু হতে পারে, সেটা যেহেতু যে কোনো একটা ধর্ম হতে পারে তাহলে সেটা আমরা রোধই ধরে নিলাম। তারপরে ঊর্ধ্বস্থির বিন্দু অর্থাৎ স্টিম বিন্দু যেটা, এটা হচ্ছে 9.5। তো এই যে হয়ে গেছে অলরেডি। তো নিচে কত থাকে? নিচে থাকে 5, উপরে থাকে 0.5 অ্যান্ড 1.6 ইন্টু 100। তো এটা ক্যালকুলেশন করলেই হয়ে গেল, ছোট্ট একটা অঙ্ক। তো এরকম অঙ্ক কিন্তু আমাদের সাধারণত এমসিকিউতে আসে, সেজন্যই আমার দেওয়া। আচ্ছা, তারপরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই সূত্রটা, ঠিক আছে? এই সূত্রটা তুমি ধরে রাখো যে 90% এখান থেকে একটা অঙ্ক আসবেই। এই সূত্র থেকে একটা অঙ্ক কোনো না কোনোভাবে তারা দিবে, হয়তোবা এই সরাসরি সূত্র থেকে দিবে, অথবা অন্য কোনো সূত্রের মাধ্যমে এটা ব্যবহার করে দিবে, কিন্তু দিবে তারা। আচ্ছা, এইখানে একটা টপিক, আচ্ছা এই জিনিসটা কিন্তু তোমরা কি বুঝতে পারছো কি না জানি না, অবশ্যই বুঝতে পারছো, কারণ তোমরা ইন্টারমিডিয়েট পড়ে আসছো, বুঝবে না কেন? হ্যাঁ, C/5 এটা হচ্ছে সেলসিয়াসের তাপমাত্রা বাই 5, ফারেনহাইটের তাপমাত্রা -32/9 ইজ ইকুয়াল টু কেলভিন -273/5। তো এখানে যদি তোমরা যে কোনো একটা অংশ বাদ দাও, তো তোমার কাছে যদি সেলসিয়াস থাকে তুমি ফারেনহাইট বের করতে পারবে, যদি ফারেনহাইট থেকে সেলসিয়াস বের করতে পারবা, ফারেনহাইট থাকলে কেলভিন বের করতে পারবা, কেলভিন থাকলে ফারেনহাইট, সেলসিয়াস থাকলে কেলভিন, কেলভিন থাকলে সেলসিয়াস। মানে তোমার কাছে একটা তথ্য থাকলে তুমি অন্য সবগুলো স্কেলে কত কত হয় তুমি সেটা ব্যবহার করতে পারবা, মানে 3টা স্কেলের মাঝে সম্পর্ক। আচ্ছা, এখন আসি অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তিটা কি? কোনো কিছুর অভ্যন্তরীণ শক্তি কি? কোনো জিনিসের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে তাপ শক্তি। অভ্যন্তরীণ শক্তি যেটা দেখা যায় না, অন্য সব শক্তি কিন্তু দেখা যাইতেছে, গতিশক্তি দেখা যায়, বিভব শক্তি কিছুটা হইলেও দেখা যায়, কারণ কি সেটা উপরে ঝুলে রয়েছে তুমি দেখতে পারতেছো। তারপরে আলোক শক্তি, শব্দ শক্তি সবই দেখতে পারতেছো, শুধুমাত্র তাপ শক্তি তুমি যদি হাত দিয়ে স্পর্শ না করো তুমি দেখতে পারবে না। সেজন্য অভ্যন্তরীণ শক্তি হিসেবে আমরা তাপ শক্তিকে, ভিতরে যে চলাচল সেটাকে ধরে থাকি। তো তাপ গতিবিদ্যার যে প্রথম সূত্র আছে, সূত্রটা কি আমরা একটু দেখে নিই। যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয় তখন সেই তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনে সহায়তা করে। তো এই জিনিসটার মানেটা কি? যখন আমরা তাপ শক্তি সরবরাহ করি, তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের
অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনে সহায়তা করে। অভ্যন্তরীণ শক্তি জিনিসটা কি? তাপমাত্রা বাড়ে যদি আমরা কোনো জিনিসে গরম কিছু দিয়ে আপডেট করি, তো সেটা অভ্যন্তরীণ শক্তি বাড়বে। আর যদি আমরা ঠান্ডা কিছু দিয়ে আপডেট করি তখন অভ্যন্তরীণ শক্তি কমবে, কিন্তু পরিবর্তন হবে, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন হবে এবং বাকি অংশ দ্বারা সিস্টেম তার পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করবে এবং এই কাজের পরে যে বাকি অংশ থাকবে সেই কাজ দ্বারা তারা অন্য কাজ সম্পাদন করবে। অর্থাৎ এই অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হচ্ছে একটু হচ্ছে সিস্টেম লস। এক কথায় যদি আমরা বলতে চাই একটু হচ্ছে সিস্টেম লস। আমরা যে পড়ি যে 70% কর্মদক্ষতা আর যে 30% সেই 30% যে এই যে অভ্যন্তরীণ শক্তি, এটা হচ্ছে সিস্টেমের পরিবর্তন বলে অপচয়। আচ্ছা, তো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির এই যে পরিবর্তনটা, এটাকে আমরা যদি লিখি সেটা হবে ডিইউ। আচ্ছা, আর সিস্টেমে সরবরাহকৃত শক্তি ডি কিউ মানে কি? পরিবর্তন, সিস্টেমে সরবরাহকৃত শক্তির পরিবর্তন, ঠিক আছে? সরবরাহকৃত পরিবর্তনের প্রয়োজন, সরবরাহ মানে কি? যতটুকু দিছে আর কি। আর ডিডাব্লিউ হচ্ছে সিস্টেমের ওপর কৃত কাজ। আচ্ছা, সিস্টেমের উপর কৃত কাজ। আচ্ছা, তোমরা যদি এই সূত্রটা মোটামুটি একবার করে হলে একটু পড়ে থাকো তাহলে কিন্তু এটা তোমাদের কাছে ক্লিয়ার যে যতখানি সিস্টেমে সরবরাহ করবে তা থেকে কিছু অংশ যাবে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, বাকিটুকু কৃতকাজে পরিবর্তন হবে। তো এটা হচ্ছে বড় স্কেলে, এটা হচ্ছে ছোটো স্কেলে। তো চলো আমরা, তোমরা দেখছো যে এই একটা অঙ্ক লিখতে যাই আসলে 3-4 মিনিট টাইম বেশি লেগে গেছে, নয় কিন্তু এতক্ষণে আমার বেসিক টুকু পড়ানো শেষ হয়ে যেত। সেই জন্য আমি আসলে সব কিছু লিখে রাখি যাতে তোমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, এই যে আমরা পড়ে আসলাম যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে যায়। তো এইখানে আরেকটা জিনিস লক্ষণীয়, যে পদ্ধতিগুলো সবসময় সব অবস্থায় থাকে না। অনেক সময় দেখা যায় যে সমচাপীয় অবস্থায় আমাদের কি করতে হয়? সমচাপীয় অবস্থায় আমাদের প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হয়। তখন একরকমের আমাদের কর্মদক্ষতা, কাজ, কৃতকাজ, সূত্র একরকম। যখন উষ্ণতা একই রকম থাকে তখন একরকম, যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া চলে তখন একরকম। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতে কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতে যেখানে বাহির থেকে কোনো তাপ আসবেও না, যাবেও না। আচ্ছা, তো চলো আমরা সমচাপীয় প্রক্রিয়াটি পড়ি। সমচাপ প্রক্রিয়া কি? এখানে চাপ সবসময় সমান থাকবে, এখানে চাপ কোনো পরিবর্তন হবে না। তুমি কাজ করো কিন্তু এখানে তাপমাত্রা বাড়াও, এখানে চাপ পরিবর্তন হবে না। এখানে তাপমাত্রা কমাও, এখানে চাপ পরিবর্তন হবে না। যাই করো চাপ পরিবর্তন হবে না। আচ্ছা, যখন চাপ পরিবর্তন না হবে তখন আমাদের কৃতকাজ কী হবে? যখন চাপ পরিবর্তন না হবে তখন আমাদের কৃতকাজ হবে চাপ ইন্টু আয়তনের পরিবর্তন, এই যে কৃতকাজ পি ইন্টু ডিভি। আর এই কৃতকাজটা কিসের অংশ? এই কৃতকাজটা হচ্ছে মানে আমরা অংশ বলতে যেটা লিখছি ডিডাব্লিউ। তো আমরা যে আগে যে সূত্রটা পাইছিলাম এখানে যে ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, তো এই সূত্রটা এখানে বসাই দিই, ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পি ডিভি। সরি, আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া মানে কি? সম যোগ উষ্ণ, দেখছ? এই হচ্ছে মেরিনার কাছে পড়ার সুবিধা। তোমার পদার্থের পাশাপাশি বাংলা সহ পড়াই দিতেছি, কে পড়াবে বলো? জাস্ট ফান। আচ্ছা, সমষ্ণ মানে কি? যেখানে উষ্ণতা সব সমান এবং সেই প্রক্রিয়ার ক্ষেত্রে কি মানে অভ্যন্তরীণ যে তাপমাত্রা সেটা যেহেতু সমানই, তাহলে তার পরিবর্তন হওয়ার কিছু নাই। তার মানে কি এখানে এই ডি ইউটা এটা সমান হবে, 0 হবে। প্রচুর ঘুম আসতেছে, এত পাসিং আউটের জন্য সারাদিন করে প্যারেড করতে হয়। সকাল 4টার সময় উঠেই আবার রাত্রে 12টার সময় ঘুমাইতে হয়। তো তোমাদের ইনশাল্লাহ আমি খুব দ্রুতই তোমাদের আমার ডেইলি রুটিন সম্পর্কে একটা ছোট্ট একটা ভিডিও দিব, তোমরা দেখলেই বুঝতে পারবা যে আসলে কী কী করতে হয়, একাডেমি লাইফটা কেমন, ইনশাল্লাহ দেখতে পারবা। তো চলো আমরা
সমষ্ণ প্রক্রিয়াটা একটু দেখি। সমষ্ণ প্রক্রিয়া যেখানে তাপমাত্রা অভ্যন্তরীণ তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, সেখানে ডিইউ ইকুয়াল টু সমান। তার মানে কি এখানে সিস্টেম লস 0, যতখানি তাপশক্তি তুমি দিবা ঠিক ততখানি তুমি কাজ পাবা, কৃত কাজ সমান। এবং এটা কখন হয়? যখন একমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আর আদর্শ গ্যাসের সূত্র কি? P1 V1 = P2 V2। এই প্রশ্নটা একবার আসছিল আমাদের কোনো একটা পরীক্ষায়, মেরিনেরই কোনো এক বছরের পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল যে P1 V1 = P2 V2 কোন প্রক্রিয়াকে সমর্থন করে? সেটার উত্তর হবে সম উষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, তারপরে চলে আসি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কি? বাহির থেকে তাপমাত্রা আসবে না, আর ভিতর থেকেও তাপমাত্রা, মানে বাইরে থেকে কোনো তাপমাত্রা আদান প্রদান হবে না, ঠিক আছে? ভিতরে অভ্যন্তরীণ যে তাপমাত্রা আছে সেটা কমতে পারে, সেটা বাড়তে পারে, সেটার চাপ বাড়তে পারে, সেটা ভিতর যাওয়ার হবে, বাহিরে কিচ্ছু হবে না। সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা কি দেখতে পাই? যে বাইরে থেকে যেহেতু তাপ আসতেছে না, তারপরে DQ = 0। DQ = 0 মানে কি? এই যে আমরা দেখতে পাচ্ছি DU, এটাও না। আচ্ছা, এখানে যদি আমরা DW ধরি, DU + DW = 0, তো সেইখান থেকে কী পাওয়া যায়? DU - DW, অথবা DW - DU। আচ্ছা, রুদ্ধতাপীয় সংকোচনের সময় তাপমাত্রা বৃদ্ধি পায়। আচ্ছা, রুদ্ধতাপীয় সংকোচনের সময়, রুদ্ধতাপীয় সংকোচন কি? যে তোমার ধরে নাও যে একটা কী বলবো, পিস্টন সম্পর্কে তো তোমাদের আসলে ধারণা নাই, পিস্টন ছাড়া আর কি বোঝানো যায়। আচ্ছা, যাই হোক, ধরো একটা বাক্সের ভিতরে তুমি বাইরে থেকে কোনো তাপ দিবা না, কিন্তু তুমি চাপ দিতেছ। যখন চাপ দিবা তখন সেই জায়গায় গ্যাসগুলার বেড়ে যাবে, মানে ঘর্ষণ বেড়ে যাবে, কিংবা যাই হোক হাবিজাবি, এই কারণে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এবং যখন প্রসারণ করবা তখন কি অনেক বেশি জায়গা পাওয়া যাবে, তখন কি আর কি হ্রাস পাওয়ার সম্ভাবনা বেশি, তখন তাপমাত্রা হ্রাস পাবে, তখন সংঘর্ষ কম হবে, সেজন্য তাপমাত্রা হ্রাস পাবে। আর এখানে যেহেতু সংঘর্ষ বেশি হবে, তার মানে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আচ্ছা, মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ কি? কোনো বস্তুর 1 মোল পরিমাণ, বস্তুর 1 মোল পরিমাণের তাপমাত্রা 1 কেলভিন অথবা 1 ডিগ্রি বাড়ানোর জন্য যতটুকু তাপ শক্তি প্রয়োজন হয় সেটি হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। এটার একটা সূত্র আছে, C = dQ del Q del Tm। এখানে del Q জিনিসটা কি? এখানে del Q জিনিসটা হচ্ছে তাপ শক্তির পরিবর্তন। এটা আমরা আগের যে সূত্রটা দেখছি সেইখানে অলরেডি দেখে ফেলছি, del Q = শক্তির পরিবর্তন। আচ্ছা, তারপরে del T মানে কি? কেলভিন স্কেলের তাপমাত্রা বৃদ্ধি, অর্থাৎ তাপমাত্রা কেলভিন স্কেলে হোক, যেখানেই হোক, তাপমাত্রা বৃদ্ধির মান একই থাকবে। এই জিনিসটা তোমরা মনে রাখবা যে তাপমাত্রা যে স্কেলেই হোক, ফারেনহাইট হোক, কেলভিন হোক, যাই হোক, সেটা তাপমাত্রা বৃদ্ধি একই রকম হবে, মানে পরিমাণটা একই হবে। তারপরে m = ভর, সর্বজনীন সত্য। আচ্ছা, তো যখনই এই আমরা কোনো মোলারের 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াইতে যাব, ঠিক সেই জায়গায় যদি চাপ স্থির থাকে তাহলে কিন্তু সূত্রটা আলাদা হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে সূত্র একই, কিন্তু এখানে কিছু পরিবর্তন আছে, সেই পরিবর্তনগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো সেটাকে আমরা CP দিয়ে প্রকাশ করব, dQ/m dt। এবং স্থির আয়তন, অর্থাৎ যে কোনো একটা জায়গায় আমরা তাপমাত্রা বাড়াচ্ছি কিন্তু সেটার আয়তন স্থির, তখন কি হবে? তখন সেটা হবে CV = del Q/m del T। আচ্ছা, তো চলো CP আর CV এর মাঝখানে আমরা কিছু কারিশমা দেখে আসি। আর বেশি নাই, তারপরে আমরা MCQ-তে চলে যাব। MCQ পড়তে মজা, MCQ আসলে পড়ে অনেক মজা পাওয়া যায়। তো চলো, আমার কি অন্ধকার লাগতেছে? অন্ধকার লাগলেও কিছু করার নাই। এখন আবার যদি লাইট সেট আপ করতে যাই আবার আমার আলসেমি লাগবে, তখন আর কিছু করতে মন যাবে না। তো চলো দেখি, এদের মাঝে একটা সম্পর্ক আছে CP এবং CV এর মাঝে। সেটা কি?
সিপি সবসময় বড় এবং সিভি সবসময় ছোট। কেন সিপি বড়, কেন সিভি বড়, এগুলা তোমাদের বোঝার বয়স নেই, বুঝছো? এগুলা বুঝতে হয় না তোমাদের। আমি জানি এগুলো তোমরা জানো, তারপরে আমি জাস্ট একটু বলে দিই। সিপি হচ্ছে স্থির চাপে এবং সিভি হচ্ছে স্থির আয়তনে। চাপের ব্যাপারটা সবসময় বেশি প্রভাব ফেলে। এই জিনিসগুলো যখন আমরা ম্যাথমেটিক্যালি দেখতে যাব তখন আমরা দেখব, আর যেহেতু আমাদের দরকার নেই সেহেতু আমরা একটু স্কিপ করে যাইতেছি, ঠিক আছে? আচ্ছা, তো এইটাকে কি বলে? ল্যামডা। সিপি বাই সিভি, সত্যি কথা আমি ভুলে গেছি এটাকে কী বলে, ল্যামডা মেবি বলে। যাই হোক, তোমাদের তো কেউ জিজ্ঞাসা করবেন এটাকে কী বলে, তোমাদের লিখতে দেবে, লিখতে পারলেই হয়েছে এবং আমি সেটা বোঝাতে পারলেই হয়েছে। সিপি ভাগ সিভি, সিপি ভাগ সিভি, ঠিক আছে? আচ্ছা, ল্যামডা ইজ ইকুয়াল টু সিপি ভাগ সিভি। তো এইখানে যেহেতু আমাদের স্থির চাপ এবং স্থির আয়তন আসছে, তো এখানে আর আমরা মূলত এই কাজগুলো সব করতেছি গ্যাসের ক্ষেত্রে, তাহলে এখানে পরমাণুর বিষয়টা তো অবশ্যই আসে। যখন এক পারমাণবিক গ্যাস হয়ে থাকে তখন তার জন্য ল্যামডা হয়ে থাকে 1.67 এবং তখন সিপি এর মান থাকে 5/2 আর সিভি এর মান থাকে 3/2 আর। এখানেই দেখতে পেতেছ, কি দেখতে পেতেছ? যে এটার মান বেশি, তাই না? এটার মান হচ্ছে 2.5, এটার মান হচ্ছে 1.5, এটার মান হচ্ছে 3.5, এটার মান হচ্ছে 2.5, এটার মান হচ্ছে 4, এটার মান হচ্ছে 3। তো অবশ্যই দেখতেই পাচ্ছ সিপি এর মান বেশি। আর দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হয়ে থাকে ল্যামডার মান 1.40, এটা এখানে দেখতেই পাচ্ছ। তবে বহু পারমাণবিক অর্থাৎ 2-এর বেশি হলেই তখন 1.33। আচ্ছা, রুদ্ধতাপীয় পরিবর্তনের সময় আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইজ ইকুয়াল টু ল্যামডা ইজ ইকুয়াল টু ধ্রুবক। তো এই সূত্রের প্রমাণটা কিন্তু বিশাল একটা প্রমাণ, এটার জন্য আবার আলাদা আমি 1 ঘন্টা একটা ক্লাস নিয়ে নিতে পারবো। আমার অনেক প্রিয় সূত্রের প্রমাণ এটা, তো এই জন্য বললাম যে এটার সম্পর্কে ব্যাখ্যা করে শুরু করলে অনেক কিছু হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এখানে দেখি রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখার চাইতে অধিকতর খাড়া। এই জিনিসটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা। রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখার চেয়ে অধিকতর খাড়া, মানে কি, এটার যে ইটা আছে, গ্রাফটা আছে, সেটা এই অংশটা রুদ্ধতাপীয় রেখাটা একটু বেশি খাড়া হয়ে থাকবে। আচ্ছা, তারপরে দ্বিতীয় সূত্রটা কি আছে? দ্বিতীয় সূত্রটা আছে যে মানে প্রথম আর দ্বিতীয় সূত্রটা প্রায় সমানই, যে এইখানে 4জন মানুষ বিবৃতি দিছে। কার্নোর বিবৃতি, প্লাঙ্কের বিবৃতি এবং ক্লেসিয়াসের বিবৃতি, কেলভিনের বিবৃতি। সবার বিবৃতির সারমর্ম এটাই যে কোনোভাবেই সম্পূর্ণ তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যাবে না। তার জন্য একটা ইঞ্জিন লাগবে, ইঞ্জিন বা যন্ত্র লাগবে, এবং সেই যন্ত্রকে সিস্টেম লস ছাড়া হইতে হবে, তাহলেই একমাত্র হবে, যা শুধুমাত্র কাল্পনিক, যার বাস্তবে কোনো প্রয়োগ নাই। আচ্ছা, এখানে বিভিন্ন প্রক্রিয়ার মাঝখানে আরও 2টা প্রক্রিয়া আছে, প্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া মানে কি? একে অপরের মাঝে পরস্পর আদান প্রদানের যে সম্পর্কটা সেটা থাকে, এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া সেটা থাকে না। তো প্রত্যাবর্তী প্রক্রিয়া আমরা কীভাবে বুঝবো যে এটা প্রত্যাবর্তী কিংবা এটা অপ্রত্যাবর্তী? বোঝার কারণ হচ্ছে এটা খুবই ধীরে ধীরে হবে, এবং এখানে তাপমাত্রা সাম্য অবস্থায় থাকবে, এখানে কোনো ক্ষয় হবে না, আগের অবস্থায় ফিরে আসার সম্ভাবনা থাকবে, কোনো কিছু করলে আগের অবস্থায় ফিরে আসতে পারবে। আচ্ছা, কার্নো চক্র এবং কার্নো ইঞ্জিন, তো আমরা এই জিনিসটা পরে দেখাচ্ছি, আমরা পরবর্তী পেজে আছে। তো এখানে আমরা দেখতে পারি যে যেহেতু আমরা পড়লাম যে সিস্টেম লস আসলে সম্ভব নয়, তার মানে অবশ্যই এটার কর্মদক্ষতা আছে নির্দিষ্ট কিছু। সেই কর্মদক্ষতাটা কত হতে পারে? সেই কর্মদক্ষতাটা নির্ণয় করা হচ্ছে রূপান্তরিত তাপশক্তি বা শোষিত, মানে যতটুকু শোষণ করছে আর কতটুকু রূপান্তর করছে এদের যে অনুপাত, সেটাই হচ্ছে কী বলা হবে? শোষিত, সরি আবার ভুলে গেলাম, সেটাই হচ্ছে, সেই জিনিসটার নাম ভুলে গেছি আমি, কর্মদক্ষতা।
এত তাড়াতাড়ি ভুলে গেলে কীভাবে হবে। আচ্ছা, তো এইখানে এই যে আমরা কার্নোর যে ইঞ্জিনটা দেখে আসলাম মাত্র, তো সেটা হচ্ছে এরকম যে কোনো লস নেই। দেখো এখানে যা যাইতেছে সবই কোনো না কোনোভাবে কাজে লাগতেছে। কার্নো ইঞ্জিনের এটাই হচ্ছে মূল কথা, যে এখানে কোনো সিস্টেম লস নাই, এখানে যা আসবে তাই। তো আমাদের কাছে আসলে জিজ্ঞেস করবে না যে কার্নো ইঞ্জিনের সিস্টেম লস আছে কি নাই, তারা জিজ্ঞেস করবে কার্নো ইঞ্জিনের প্রথম পর্যায়টি কী পর্যায়, এ থেকে বি পর্যায়। এ থেকে বি পর্যায়টি হচ্ছে সম উষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া বা সমষ্ণ প্রক্রিয়ার যে প্রসারণ অংশ রয়েছে সেটা হচ্ছে এ থেকে বি হচ্ছে সমষ্ণ প্রসারণ। আচ্ছা, এখানে তোমরা এই জিনিসটা দেখলেই বুঝতে পারবে যে এ থেকে বি হচ্ছে সমষ্ণ প্রসারণ, সম উষ্ণ। তার মানে কি, এখানে তাপমাত্রা টি সমান, এখানেও T1, এখানে T1 সমান, কিন্তু তারপরে এটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, বি থেকে সি, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, এটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। আমরা কি জানি যে রুদ্ধতাপে অভ্যন্তরীণ তাপমাত্রার পরিবর্তন হয়, মানে বাহিরের তাপমাত্রার পরিবর্তন হয় না, অভ্যন্তরীণ তাপমাত্রার পরিবর্তন হয়। আর আমরা এখানে দেখতে পেয়েছি যে তাপমাত্রা প্রসারণের সময় হ্রাস পায়, অর্থাৎ কি T1 থেকে T2 কমবে, তাই না? T1 সবসময় বড় আর T2 সবসময় ছোট, এবং এখানে তাপমাত্রার পরিবর্তন হবে ডেল টি। আর এটা কি, দ্বিতীয় ধাপটি হচ্ছে কি রুদ্ধতাপীয় প্রসারণ। তৃতীয় ধাপটি এগুলো উল্টা, প্রথমটার উল্টা কি হয়, সমষ্ণ সংকোচন, সেখানে তাপমাত্রা স্থির থাকবে। চতুর্থ ধাপটি রুদ্ধতাপীয় সংকোচন, এবং সেখানে তাপমাত্রা গ্রহণ করা হবে। ওকে, এই চারটা খুবই গুরুত্বপূর্ণ, যে রুদ্ধতাপীয় কার্নো ইঞ্জিনের প্রথম অংশটি কী, দ্বিতীয় অংশটি কী, তৃতীয় অংশটি কী, চতুর্থ অংশটি কী, ঠিক আছে। তারপরে আমরা আসি এনট্রপির সূত্র। এনট্রপির সূত্র কী, এনট্রপি মানে এটা কি, এনট্রপি হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ, এক কথায় এটার মধ্যে এত কোনো কিছু ঘাটাঘাটি করার দরকার নেই। এনট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপ। এনট্রপি নির্ণয়ের সূত্র হচ্ছে DQ/T, DQ/T, এটাই হচ্ছে এনট্রপি নির্ণয়ের সূত্র। এখানে DQ হচ্ছে তাপমাত্রা, এখানে কি বলে DQ হচ্ছে কি, যে কতটুকু তাপমাত্রা প্রয়োগ করা হয়েছে, তাপমাত্রা কি বর্তমান তাপমাত্রা যেটা, অথবা তাপমাত্রা পরিবর্তন যেটাকে বোঝানো হয়ে থাকে আর কি। আচ্ছা, তারপরে আছে কি পানির ত্রয়োদ বিন্দুতে চাপ 4.85 মিলিমিটার পারদ চাপ। পানির ত্রয়োদ বিন্দুর চাপ, এটা মুখস্থ জিনিস, এটা অনেক সময় এমসিকিউতে আসে, সেই জন্যই দেওয়া। আর 1 কেলভিন সমান 4.2 জুল, এটা তো তোমরা সবাই জানো, তারপরে মনে করে দিলাম। তো চলো এখন আমরা চেষ্টা করি কিছু এমসিকিউ পড়ার জন্য। তো চলো শুরু করা যাক আমাদের এমসিকিউ পার্টটা। তো আমি এই এমসিকিউগুলো নিয়েছি তোমার মেরিন বিচিত্রা থেকে, কারণ সবাই আসলে মেরিন বিচিত্রাই পড়ে বেশি, সেজন্য আমরা মেরিন বিচিত্রার আগে সলভ করব। তারপরে আমাদের ক্লাসের, আমাদের কোচিংয়ের যে এমসিকিউগুলো থাকে সাধারণত আমরা যে শিটটা দিই সেটা পরবর্তী ক্লাসে, কারণ অলরেডি 30 মিনিট হয়ে গেছে। আর এইখানেও মোটামুটি আমি দেখতে পাইছি প্রায় 36টা এমসিকিউ। তো 36টা এমসিকিউ সলভ করতে হবে, তারও 15 মিনিট 20 মিনিটের মতো লেগে যাবে, সরি। তো চলো শুরু করা যাক। এই যে দেখো সবার প্রথম যে প্রশ্নটা এখানে, যে পানির ত্রয়োদ বিন্দুর চাপ, পানির ত্রয়োদ বিন্দুর চাপটা, এই যে এই প্রশ্নটা যেটা আমরা দেখতে পাইতেছি, পানির ত্রয়োদ বিন্দুর চাপ, এটা কিন্তু আমরা অলরেডি পড়ছি 4.58 মিলিমিটার পারদ চাপ। এই জিনিসটা আমরা অলরেডি পড়ে ফেলছি আমাদের যখন হয় তখন। তারপরে এখানে দেখো আরেকটা জিনিস আছে কি, 2 কিলো তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয়, তবে কাজের পরিমাণ কত। আমরা একটু বড় করে নিই তাহলে সব, আচ্ছা বড় করতে গেলে সমস্যা, এমনি ঠিক আছে। আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম, আচ্ছা এটা 2 নম্বরের সূত্র। দেখো আমরা কি জানি যে 1 কিলো সমান 4.2 জুল, তো স্বাভাবিকভাবে 2-এর জন্য হবে 8.4 জুল। আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে জানা যায়
জানা যায় না, কোনটা জানা যায় না? কাচ এবং তাপের মধ্যে যে সম্পর্ক, হ্যাঁ জানা যায়। আমরা প্রথম সূত্রটা কী জানি? আমরা প্রথম সূত্রটা কিন্তু অলরেডি পড়ছি। প্রথম সূত্র হচ্ছে, যখন কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয় তখন সেই তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনে সহায়তা করে। মানে কি, এখানে কাজ এবং তাপের মাঝখানে যে সম্পর্কটা সেটা অলরেডি বোঝানো হয়েছে। তাপের সংরক্ষণশীল নীতি, এটাও কিন্তু বোঝানো হয়েছে। সংরক্ষণশীল নীতি কি? যে যতটুকু কাজ আছে এতটুকু কোনো না কোনো জায়গায় ব্যবহার হবে, হয় অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে, নয় সিস্টেম দ্বারা তার বাহ্যিক কাজ সম্পাদনে ব্যবহৃত হবে। অভ্যন্তরীণ শক্তির ধারণা, এটা তো একবারে ক্লিয়ারভাবে দেওয়া হয়েছে। তারপরে আছে কি, তাপ প্রবাহের অভিমুখ। তাপ কোন দিকে যাবে এটা কিন্তু বলা হয়নি। তাপ কোন দিকে যাবে এটা বলা হয়েছে তাপ ও গতি সূত্রের তাপ সূত্রের দ্বিতীয় যে সূত্রটা আছে সেটা। আচ্ছা, তো আমি কী জন্য সবগুলো ব্যাখ্যা করে বললাম, এটা আমি কারণটা বলে দিই। কারণ হচ্ছে যে এই যে তাপ, এই যে প্রথম সূত্র হতে কী কী জানা যায় এই সম্পর্কে তোমাদের প্রশ্ন হইতে পারে। এখানে জানা যায় না আছে, হইতে পারে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে জানা যায় কোনগুলা, তো কোনটা, তখন তুমি যে কোনো একটা অপশন দিয়ে দিলে, বাকি তিনটে ভুল দিয়ে দিল, এটা হইতে পারে। আচ্ছা, তারপরে নিচের কোন শক্তি অন্য শক্তিতে সহজে রূপান্তরিত হতে চায় না? তাপ শক্তি। কারণ আমরা অলরেডি তাপ শক্তির যে ইঞ্জিন আছে সেটা কিন্তু আমরা অলরেডি পড়ছি যে এটা কোনো ইঞ্জিন বা যন্ত্র ছাড়া অন্য শক্তিতে রূপান্তর করা যায় না তাপ শক্তিকে। আচ্ছা, কোনো বস্তুর ঘর্ষণের ফলে উৎপন্ন তাপের প্রক্রিয়াটি কী? আচ্ছা, আমি তোমাদেরকে অনুরোধ করব, যখন তোমরা পড়বা তখন আমি যেগুলো পড়াই আপাতত হয় ছবি তুলে রাখবা, আর নয়তো একটু লেখার চেষ্টা করবা। কারণ আমি খুবই ইম্পর্টেন্ট টপিক ছাড়া আমি পড়াই না। কারণ একটা অধ্যায় যখন আমি 30 মিনিটে শেষ করতেছি, তো বুঝতে হবে যে এখানে কত কিছু বাদ দিয়ে কত কিছু হিসাব করে পড়াইতেছি। আচ্ছা, যখন দুইটা বস্তু ঘর্ষণ হবে, তাই না? যখন দুইটা বস্তু ঘর্ষণ হবে তখন এখানে কিছু জিনিসের ক্ষয় হবে, তারপরে সেগুলো আগের অবস্থায় ফিরে আনার কোনো সুযোগ আছে কি? ক্ষয় হওয়ার পরে সেটা আগের অবস্থায় ফিরে আনার কোনো সুযোগ আছে? তাপের সাম্য অবস্থায় কি থাকবে? তাপ কিন্তু বাড়বে। তার মানে কি, এটা প্রতিবর্তী প্রক্রিয়া না, এটা হচ্ছে অপ্রতিবর্তী প্রক্রিয়া। ঠিক আছে, তো অপ্রতিবর্তী প্রক্রিয়া বি নাম্বার এখানে অপশন দেওয়া আছে। তারপরে একটি কার্নো ইঞ্জিন তাপের উৎস ও তাপ গ্রহণের তাপমাত্রা 327 ডিগ্রি এবং 127 ডিগ্রি এর দক্ষতা, ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করো। আচ্ছা, ঠিক আছে, ইঞ্জিনটির দক্ষতা আমরা নির্ণয় করব। তো এইখানে দেখো একটা জিনিস, যে তাপ গ্রহণ আর, আচ্ছা ঠিক আছে, এটা আমরা এরপরে সলভ করে একবারে দেবো খাতায় লিখে। তা আমরা লিখে রাখি খাতায়, এটা হচ্ছে 6 নাম্বার। ঠিক আছে, 6 আমরা যে ম্যাথগুলো, আচ্ছা, তো আমরা 6 নাম্বারটা দেখবই। তো আমরা 7 নাম্বার থেকে শুরু করি। তাপের যান্ত্রিক সমতার একক, তাপের যান্ত্রিক সমতার একক হলো জুল পার ক্যালোরি। ফারেনহাইট স্কেলে পানির চৌদ্দবিন্দুর তাপমাত্রা হলো 32 ডিগ্রি ফারেনহাইট। বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে ল্যামডা এর মান হচ্ছে 1.33। এটা তো মুখস্থ, এই যে কয়েকটা পড়লাম এই কয়েকটা হচ্ছে মুখস্থ। ঠিক আছে, আচ্ছা 10 নম্বর, পিভি ধ্রুবক সমীকরণটি কোন প্রক্রিয়াকে সমর্থন করে? সমষ্ণ, এটা সরাসরি বলে দেওয়া হয়েছে যে সমষ্ণ প্রক্রিয়া যখন আমরা পড়ছি, যে সমষ্ণ প্রক্রিয়া একমাত্র সংঘটিত হবে আদর্শ গ্যাস, এবং আদর্শ গ্যাস সবসময় P1 V1কে সমর্থন করে, তাছাড়া কেউ সমর্থন করে না, সেজন্য এটা সমষ্ণ প্রক্রিয়া হয়ে থাকে। আচ্ছা, 500 মিটার উচ্চ, আচ্ছা এটা আমি করে দিব, কিন্তু তারপরে তোমাদের আমি একটু ধারণা দিই যে আসলে জিনিসটা কেমন হবে। তো জিনিসটা আসলে এখানে বিভব শক্তি তোমাদের প্রথমে নির্ণয় করতে হবে। ঠিক আছে, বিভব শক্তি আমরা কীভাবে নির্ণয় করব? বিভব শক্তি শীর্ষ দেশ যখন আছে তখন পানি উপরে আছে, 500 মিটার উপরে আছে, তার মানে কি এখানে কিছু একটা বিভব শক্তি আছে। তো এম ভর, বিভব শক্তি এইচ হচ্ছে 500 আর জি এর মান হচ্ছে 10 দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে বিভব শক্তি যখন আমাদের কী শক্তিতে, তাপ শক্তিতে রূপান্তরিত হবে, আমরা এটাই তো পড়বো, তাই না? যে তাপেক্ষিক তাপ দেওয়া, আমাদের তো গতি চাই নাই, আমরা গতি শক্তিতে রূপান্তর করবো না, বিভব শক্তি থেকে আমরা গতি শক্তিতে রূপান্তর করে দেবো। ঠিক আছে, তাপ শক্তিতে রূপান্তর করে দেবো। তো যখন তাপ শক্তিতে রূপান্তর করে দেবো তখন কী হবে? এম এস ডেল থিটা, এম এস ডেল থিটার এসটা এখানে দেওয়া আছে, তারপরে থিটাটা আমরা নির্ণয় করব, আর এম তো পানির ভর, ওই দুই পাশ থেকে এম কাটা যাবে,
তো তখন যদি ভাগ করো, এটা আমি যদিও করে দিব, তারপরে তোমাদের জাস্ট ধারণা দিয়ে রাখলাম 6 আর 11। আচ্ছা, সমউষ্ণ পরিবর্তনের সময় কোনো গ্যাসের আপেক্ষিক তাপ হয়ে থাকে কীরকম? অসীম। আপেক্ষিক তাপ অসীম হয়ে থাকে, এটাও বোঝারই কথা। তাপ গতীয় স্থানাঙ্কগুলো কী কী? তাপ গতীয় স্থানাঙ্ক মানে তাপের সাথে যে স্থানাঙ্ক, তাপ গতির সাথে যে স্থানাঙ্কগুলো রয়েছে, চাপ, আয়তন, তাপ। এখানে দেখো এটা একটু কনফিউশন টাইপের আছে, যে চাপও আছে, আয়তন আছে, তাপমাত্রাও আছে, আয়তনও আছে, চাপও আছে, তাপমাত্রা আছে। তার মানে কি দুইটা করেই আছে। তো আর যখন সবচাইতে বেশি কারেক্ট যে জিনিসটা, আমরা সেইটা নির্ণয় করবো। সবচাইতে বেশি কারেক্ট কি? বি নাম্বার, চাপ, আয়তন ও তাপমাত্রা। আচ্ছা, ঠিক আছে। তারপরে তাপ গতীয় মতবাদ কে প্রবর্তন করেন? কাউন্ট রামফোর্ড। এটা আমি জানি না, এই জন্য বাদ। তোমরা মুখস্থ করো, তোমাদের দায়িত্ব। ত্রয়োদবিন্দুর পানি বাষ্প চাপ কত পারদ স্তম্ভের উচ্চতা সমান? এটা মুখস্থ 4.58। মানে এটা দেখো, মানে একটা প্রশ্ন কতভাবে আসলে ঘুরে দেওয়া যায়, এই জিনিসটা দেখলে বুঝবে। এইখানের 1 নম্বর প্রশ্ন দেখো, পানির ত্রয়োদবিন্দুর চাপ। আর সেম প্রশ্নটা এইখানে করা হয়েছে। কী করা হয়েছে? পানির ত্রয়োদবিন্দুতে পানির বাষ্প চাপ হতে কত পারদ স্তম্ভ উঁচু, মানে কি যতটুকু পারদ স্তম্ভ উঁচু ততটুকু তো চাপ, তাই না? আচ্ছা, অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন কি? দ্বিপারমাণবিক, তার মানে 1.4। যদি কোনো তাপ ইঞ্জিন তাপ বর্জিত না হয়, তাহলে ইঞ্জিনের দক্ষতা হবে 100%। এখানে তো কোনো সন্দেহের অবকাশ নেই, কারণ এখানে তখন এটা সিস্টেম লস থাকবে না কোনো। আচ্ছা, দ্বিপারমাণবিক গ্যাসের গতিশক্তি আমরা কিন্তু এটা লেখা পড়াইছি 5/2, আর পড়াইছিলাম এখানে গতিশক্তি সেহেতু কেটি যুক্ত হয়েছে। অপ্রতিগামী প্রক্রিয়া, এটা কি? ও, অপ্রত্যাগামী প্রক্রিয়া। আর এন্ট্রপি বাড়ে। এন্ট্রপি মানে কি? এন্ট্রপি মানে হচ্ছে মানে যেখানে ইটা বেশি হয়। এন্ট্রপি মানে হচ্ছে যে জায়গায় কি বলে এটাকে, মানে আসা যাওয়াটা অনেক বেশি হয়, সেটাই হচ্ছে এন্ট্রপি। আসা যাওয়া বলতে কি বোঝায় আমি বুঝাইতে পারতেছি না সেই জিনিসটা। আসা যাওয়া বলতে এখানে বোঝায় বিশৃঙ্খলা। আমি মাঝে মাঝে শব্দটা ভুলে যাই, মাথায় আসতে দেরি হয়। বিশৃঙ্খলা এই জায়গায় বেড়ে যায়। আচ্ছা, প্লাজমা কোন ধরনের পদার্থ? আয়নিত পদার্থ। প্লাজমা আয়নিত পদার্থ। আপেক্ষিক তাপের একক কোনটি? আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। আচ্ছা, তারপর 0.01 কেজি পানিকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে এন্ট্রপির পরিবর্তন। এন্ট্রপির পরিবর্তনের সূত্র আমরা কি পড়ছি? dQ/T, তাই না? তো এখানে কিছু করতে হবে, মডিফাই করতে হবে। মডিফাই করলেই আমরা এন্ট্রপির পরিবর্তনটা পাওয়া যাব, ঠিক আছে? তারপরে আমরা এটা দেখাবো। এটা হচ্ছে 22 মার্ক। হয়তো বা এই ভিডিওতে থাকবে না, কিন্তু আমাদের পরবর্তীতে ভিডিওতে আমরা সবগুলো দিয়ে দিব। চেষ্টা করবে দেখে নিতে, কারণ একটা ভিডিও আসলে অনেক বড় হয়ে গেছে। ইউটিউবে আপলোড দেওয়ার জন্য একটু টাইম সাপেক্ষ ব্যাপার, তো সেই জন্য আমরা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার পেইড ব্যাচে যারা আসো তারা ইনশাল্লাহ পেয়ে যাবা, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো। আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে কি এন্ট্রপি কোনো ভৌত ধর্মের পরিমাপ প্রদান করে। এই যে এখানে দেখো বিশৃঙ্খলা, কোন ভৌত ধর্মের পরিমাণ প্রদান করে? বিশৃঙ্খলা। কার্নো চক্রের চতুর্থ ধাপের সিস্টেমের এন্ট্রপি হচ্ছে অপরিবর্তিত থাকবে। আচ্ছা, কার্নোর আমরা চতুর্থ কী কী দেখছি? কার্নোর মধ্যে আমরা দেখতে পাইছি যে প্রথমটা হচ্ছে সমউষ্ণ প্রসারণ, দ্বিতীয়টা রুদ্ধতাপীয় প্রসারণ, তৃতীয়টা হচ্ছে সমউষ্ণ সংকোচন এবং চতুর্থটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। তো চতুর্থ ধাপে সিস্টেমে এন্ট্রপি অপরিবর্তিত থাকবে, কারণ কি? এখানে তাপমাত্রার পরিবর্তন হবে, সেজন্য এখানে এন্ট্রপিটা অপরিবর্তিত থাকবে। আচ্ছা, চতুর্থ ভাগে কী ঘটে? চতুর্থ ভাগে কী ঘটে? সংকোচন ঘটে, রুদ্ধতাপীয় সংকোচন, ঠিক আছে? তারপরে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে জানা যায় না তাপমাত্রা, এটা একবার পড়া হয়েছে। তারপরে ক্লাসে লেকচার শোনার সময় এন্ট্রপি পরিবর্তন, নিম্ন স্ফুটনাঙ্ক, মোটামুটি সব কিছু পড়ানো হয়েছে। তো তোমরা এই ক্লাসটা তো অবশ্যই করবা। এই ক্লাসের পরে আমি আরেকটা ক্লাস দেওয়ার চেষ্টা করব। এই ক্লাস না, আসলে আমি একটা শিট দিয়ে দিব, যারা আমার পেইড ব্যাচে আসো তাদেরকে আমি একটা শিট দিয়ে দিব।
কারণ আমি মোটামুটি সব বেসিক পড়ে ফেলছি, আর শিটের সাথে তোমাদের যে ছোটো ছোটো যে MCQগুলো আছে এগুলো সলভ করে দিব। আর যদি কেউ আমাদের পেইড ব্যাচে জয়েন করতে চাও তাহলে আমাদের ইউটিউব ব্যাচে অনেকগুলো ক্লাস দেওয়া আছে, তো সেখান থেকে দেখে কীভাবে ভর্তি হতে হবে জেনে নিতে পারবা। সবাইকে ধন্যবাদ, আবারও আসসালামু আলাইকুম।